যদি স্বপ্ন হয় বড় তাহলে পরিশ্রমও করো অনেক, অনেক অনেক অনেক। যদি স্বপ্ন হয় বড় তাহলে অনেক পরিশ্রম করো, একদিন সফলতা এসে বলবে এইবার আমায় ধরো। বুঝলে বন্ধু? এই কথাটা মনে রাখতে হবে কি বললাম। তো হাল ছাড়লে হবে না। এতদিন যদি পড়া নাও হয়ে থাকে, এই 1 মাস খুব ভালো করে পড়তে হবে, ঠিক রেজাল্ট হবে। ঠিক আছে? ইম্পসিবল বলে কোনো কিছুই হয় না, সব কিছু হবে। তবে হ্যাঁ, এবার পড়তে হবে, এবার শুরু করতে হবে। যদি কিছুই না পড়ে থাকো, হয়তো আমি বলছি এতদিন হয়তো তুমি কিছুই পড়োনি, তাহলে তুমি যদি ভেবে থাকো যে আমি একদম 40 আউট অফ 40 বা 35 আউট অফ 35 পেয়ে যাবো, তা তো হবে না। একটু হয়তো কম হবে কিন্তু ভালো হবে, কিন্তু পড়তে হবে, আর তো কিছু করার নেই না। তো চলো, আজকে আমরা পড়বো ধারক ধারকত্ব ওয়ান শট। ওকে, তোমাদের ডিমান্ড ছিল যে সব চ্যাপ্টারগুলো স্যার নিয়ে আসুন ওয়ান শট। ক্যাপাসিটার, ক্যাপাসিটার অ্যান্ড ক্যাপাসিটেন্স। ওকে, দেখো একটা কথা বলি, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই, কমন হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন হওনি, কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দিলাম, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও। ক্লাস নোট থেকে আরম্ভ করে হ্যাঁ যেগুলো প্র্যাকটিস সেট করাচ্ছি সেই প্র্যাকটিস সেটগুলো আমি ওখানে দিয়ে দেবো। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো ধারক কি করে সেটা আগে জানতে হবে। ধারক দুটো এরকম প্লেট এভাবে থাকে, এটাকে আমি পজিটিভ বলতে পারি, এটাকে আমি নেগেটিভ বলতে পারি। তো এরই নাম হচ্ছে ধারক। একটা সমান্তরাল পাত ধারক, অন্যান্য শেপেরও হতে পারে, তবে আমাদের সিলেবাসে সমান্তরাল পাত ধারকটাই বেশি আছে। ওকে, তো ধারক কি করে? আধান সংরক্ষণ করে, মানে আধান জমিয়ে রাখে। তো প্রয়োজন মতো সেই আধানটা খরচ করতে পারে, প্রয়োজন মতো সে আধানটা জমাতে পারে। তার মানে কি, আধান জমিয়ে রাখাই তার কাজ। কোথায় ব্যবহার করা হয়? অনেক জায়গায়। মোবাইলের ভেতরে ধারক আছে, ফ্যানের মধ্যে ধারক আছে, বিভিন্ন ক্যামেরার মধ্যে ধারক থাকে। এবার এই ধারক চার্জ সঞ্চয় করে কি করে, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, ক্লিয়ার হয়ে যাবে। তোমরা সবাই ক্যামেরা দেখেছো, মানে যেগুলো ডিএসএলআর ক্যামেরা হয়, আমি সেই সব ক্যামেরার কথা বলছি। দেখবে ওই ক্যামেরাতে তুমি যদি ফটো তুলে থাকো কোনো সময়, বা ফটো তুলতে তো দেখেছো কাউকে না কাউকে, দেখবে কি হয়, যখনই ক্লিক করা হয় তখনই সঙ্গে সঙ্গে কিন্তু যখন ফটো তোলার জন্য শাটারটা দেওয়া হয় তখন সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ জ্বলে। তো ওই ফ্ল্যাশটা কিন্তু বিশাল জোর ফ্ল্যাশ হয়, অন্ধকারে ফটো তুললেও কিন্তু ফটোটা ক্লিয়ার আসবে, খুব জোর ফ্ল্যাশ হয়। ওই যে ফ্ল্যাশটা হুট করে জোর জ্বলে আবার বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে একটা ওর ইনস্ট্যান্ট পাওয়ার লাগছে, ইনস্ট্যান্ট এনার্জি লাগছে। তো ওই এনার্জিটা তখন সাপ্লাই করে ধারক, ওর ভেতরে ধারক আছে বা ক্যাপাসিটার আছে। যখন তুমি মোটামুটি রেডি ফটো তোলার জন্য, তখন সঙ্গে সঙ্গে ওই ক্যাপাসিটার কি করে, কিছুটা চার্জ স্টোর করে নেয়। যখনই ক্লিক করবে সঙ্গে সঙ্গে ওই ক্যাপাসিটার ওই চার্জটা ক্ষরণ করে দেয়, দিয়ে ওই লাইটটা খুব জোর জ্বলে। ঠিক আছে, দিয়ে ফটোটা ক্লিয়ার ওঠে। বলো ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো চলো এবার আমরা দেখব কি কি পড়তে হবে আমাদেরকে এখানে। তো ধারকের ধারকত্ব কত হয়, ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, বিভবের সঙ্গে ধারকের কি সম্পর্ক, হ্যাঁ একটা সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা কি, ধারক যখন আধান সঞ্চয় করে তখন কতটা শক্তি সঞ্চিত হয়, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। বুঝতে পেরেছো? যখন তুমি একটা ধারককে চার্জ করছো তখন কি করছো, এই ধারকটাকে একটা ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে যুক্ত করে দিচ্ছ। এখানে পজিটিভ এবং নেগেটিভ চার্জ সঞ্চিত হয়ে যাচ্ছে। যখনই পজিটিভ নেগেটিভ চার্জ এরকম সঞ্চিত হয়ে যাচ্ছে, তখন এর মধ্যে কিন্তু একটা বিভব পার্থক্য তৈরি হচ্ছে। ঠিক আছে, একটা কথা মাথায় রাখবে, তুমি যত বেশি আধান দেবে তত বিভব বাড়বে। ঠিক আছে, মনে করো কিউ ভ্যারিজ আজ ভি, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে কিউ ইকুয়াল টু সি ভি, এই সিটাই হচ্ছে ধারকত্ব। ঠিক আছে, আমি একটা বাটি নিয়েছি, সেই বাটিটায় কতটা জল ঢালতে পারবো সেটা ডিপেন্ড করছে সেই বাটিটার ক্যাপাসিটির ওপর, বাটিটার ধারকত্বের ওপর। তেমনি একটা পরিবাহীতে, হ্যাঁ এটা একটা কোনো বস্তু, এর ওপরে আমি আধান ছড়িয়ে দিয়েছি, তো কতটা আধান থাকতে পারবে সেটা ডিপেন্ড করছে কিন্তু এর ধারকত্বের ওপর। বোঝা গেল কি বললাম? তো ধারকত্ব সি ইকুয়াল টু, তাহলে কিউ ইকুয়াল টু সিবি সেটা জানলে, তাহলে সি ইকুয়াল টু কি লিখতে পারি, সি ইকুয়াল টু লিখতে পারি কিউ বাই ভি। বলো, আশা করি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। সি ইকুয়াল টু হচ্ছে কিউ বাই ভি। বেশ, তাহলে দেখো এর যদি আমাকে একক লিখতে বলে, তাহলে একক কি হবে, এর একক দেখা যাক একক কি হবে। দেখো সি ইকুয়াল টু কিউ বাই ভি, কিউ এর একক তো তুমি জানো কুলম, আর এটা ভোল্ট। তো কুলম পার ভোল্ট এর একক, এই কুলম পার ভোল্টকে আমরা বলবো ফ্যারাড। ফ্যারাড হচ্ছে ধারকত্বের এসআই একক। আর যদি বলে সিজিএস একক কি হবে, সিজিএস একক হচ্ছে স্ট্যাট ফ্যারাড। সিজিএস একক কি বললাম, স্ট্যাট ফ্যারাড। তাহলে এসআই একক হচ্ছে ফ্যারাড আর সিজিএস একক হচ্ছে স্ট্যাট ফ্যারাড। বলো, আশা করি ক্লিয়ার?
দেখো আশা করি ক্লিয়ার। আচ্ছা স্যার 1 ফ্যারাড সমান কত স্ট্যাক ফ্যারাড সেটাও বলছি। দেখো 1 ফ্যারাড মানে তুমি এখনই কি দেখলে, 1 ফ্যারাড মানে হচ্ছে, দেখো সি ইকুয়াল টু কি, সি ইকুয়াল টু তো কিউ বাই ভি। তাহলে 1 ফ্যারাড মানে 1 কুলম গণিত 1 ভোল্ট। স্যার 1 কুলম মানে তো আমি পড়েছিলাম স্যার 3 × 10⁹ স্ট্যাট কুলম। বেশ ঠিক আছে। আর 1 ভোল্ট মানে 1 ভোল্ট মানে 1/300 স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, তাহলে 3 × 10⁹ আর উপরে 300টা উপরে চলে যাবে, তার মানে 3 × 100। তাহলে 10⁹ আর 2, এখানে 9 আর এখানে 2, তাহলে কত হবে 10⁻11। তাহলে 3 × 3 = 9, তাহলে 9 × 10⁻11। দেখো আশা করি ক্লিয়ার। এই যে 3 × 10⁻9 আর এটা 300 মানে উপরে চলে গেল, তাহলে 9 × 10⁻11, কারণ 9 আর 2 11, এত স্ট্যাট ফ্যারাড, এত স্ট্যাট ফ্যারাড। তাহলে আমি ক্যাপাসিটারের, হ্যাঁ ক্যাপাসিটেন্সের সিজিএস এবং এসআই এককের মধ্যে কিন্তু একটা সম্পর্ক পেয়ে গেলাম। 1 ফ্যারাড সমান 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। মনে রাখতে হবে, কারণ থিওরিটিক্যাল কোশ্চেনে কিন্তু এরকম কোশ্চেন তোমাকে দিতে পারে। ওকে, আশা করি ক্লিয়ার, ডান। এবার দেখো, এবার আমরা কি পড়বো। দেখো ধারকের যেমন রোধের সমবায় হয়, তেমনি ধারকেরও কিন্তু সমবায় হয়। ঠিক আছে, মনে করো তোমাকে এরকম একটা কোশ্চেন দিল যে কোনো একটা ধারকের, হ্যাঁ ধারকত্ব হচ্ছে সি, ঠিক আছে, পাতের মধ্যে বিভব পার্থক্য ভি, তাহলে তার মধ্যে আধান সঞ্চিত কত হয়েছে, কিউ ইকুয়াল টু সিভি। এটা তো তুমি বলবে, এটা তো ফর্মুলা আমি জানলাম। এবার এখানে যদি ভ্যালু বলে দেয় তাহলে আমি বের করতে পারবো, একটু পরে যখন অঙ্ক করাবো তখন এটা বুঝে যাবে। ঠিক আছে, এবার দেখো আমি ধারককে বিভিন্নভাবে যুক্ত করতে পারি। শ্রেণী সমবায় হয়, সমান্তরাল সমবায় হয়, যেমন রোধের তোমরা পড়েছিলে তেমনি ধারকেরও হয়। কিন্তু তার আগে আমি জানবো একটা কথা, যে একটা গোলীয় ধারকের ধারকত্ব কত হয় সেটা একটু আমি জানবো, তারপরে আমি ওইগুলোতে যাব। গোলীয় ধারকের ধারকত্ব, দেখো একটা গোলীয় ধারকের ধারকত্ব কি হবে। গোলীয় ধারক, দেখো এইটা একটা গোলীয় ধারক, ঠিক আছে, এর ওপরে আধান দেওয়া আছে। ওকে, এর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে আর, কত আধান দেওয়া আছে, কিউ। ঠিক আছে, তাহলে বলো তো বাবা, টোটাল আধান যদি কিউ হয়, হ্যাঁ এর ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে এর বিভব কত। স্যার বিভব আমরা পড়েছিলাম 1/4πε0 Q/r। বলো, আশা করি এইটুকু ক্লিয়ার। বিভব তোমরা কিন্তু সবাই জানো যে ভি ইকুয়াল টু 1/4πε0 Q/r। আর যারা জানো না, আগের ওয়ান শটটা দেখে নেবে, আমি দেখবে তড়িৎ ক্ষেত্র এবং বিভবের ওয়ান শট দিয়ে দিয়েছি, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার আমরা এক্ষুনি পড়লাম স্যার সি ইকুয়াল টু কিন্তু Q/V। ঠিক আছে, নো প্রবলেম। তাহলে কিউটাকে তুমি অ্যাজ ইট ইজ কিউ রাখো, আর ভি এর জায়গায় কি লিখবে, 1/4πε0 ইন্টু Q/r। এবার দেখো তুমি কিউ কিউ কেটে দাও, তাহলে তুমি কি পেয়ে গেলে, 4πε0 ইন্টু আর। তাহলে স্যার আমি গোলীয় ধারকের ধারকত্ব পেয়ে গেলাম স্যার 4πε0 ইন্টু আর। স্যার 4πε0 এর ভ্যালু কত, 4πε0 এর ভ্যালু হচ্ছে 9 × 10⁹ ইন্টু আর। ঠিক আছে, বলো ক্লিয়ার। 1/4πε0 যদি, সরি ভুল লিখেছি ভাই, 1/4πε0 9 × 10⁹, কিন্তু এটা শুধু 4πε0 আছে, তাহলে 1/9 × 10⁹ ইন্টু আর। বলো, আশা করি ক্লিয়ার। তাহলে এসআই পদ্ধতিতে কোনো গোলকের ধারকত্ব সি ইকুয়াল টু 4πε0 ইন্টু আর। এটা কোন পদ্ধতিতে বাবা, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। স্যার সিজিএস পদ্ধতিতে কি হবে, আচ্ছা তোমরাই বলো, তুমি যখন কুলম্বের সূত্র লেখো সিজিএস পদ্ধতিতে লেখার সময় কি তুমি 1/4πε0 ব্যবহার করো, নিশ্চয়ই করো না। তাহলে এখানেও তুমি 1/4πε0 ব্যবহার করবে না যখন তুমি সিজিএস এ লিখবে। তাহলে সিজিএস এ স্যার এটা যদি আপনি অ্যাভয়েড করে দেন, তাহলে তো স্যার সি ইকুয়াল টু আর হয়ে যাবে। এটা কি সত্যি? একদম সত্যি। সিজিএস এ একটা গোলকের ব্যাসার্ধ যা হয় ধারকত্ব তাই হয়, ব্যাসার্ধ যা হয় ধারকত্ব তাই হয়। আর এসআইতে কি হয় স্যার, 1/9 × 10⁹ ইন্টু আর হয়, তার মানে 4πε0 ইন্টু আর হয়। এটা সিজিএস, ওটা এসআই। এইটা কিন্তু ভুলবে না, কারণ এখান থেকে কিন্তু তোমাকে অঙ্ক দিতে পারে। কিরকম অঙ্ক দেবে আমি একটু ক্লিয়ার করে দিই। দেখো তোমাকে বলবে, বন্ধু 27টা ড্রপ আছে, ছোট 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 কটা ড্রপ আছে, 27টা ড্রপ। ঠিক আছে, প্রত্যেকটা ছোট ড্রপের ধারকত্ব সি, ব্যাসার্ধ আর, তাহলে বড় ড্রপের ধারকত্ব কত হবে, বড় ড্রপের ধারকত্ব কত হবে। এই 27টা ড্রপ জোড়া লেগে একটা বড় ড্রপ তৈরি করলো, ছোট 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 ড্রপ জোড়া লেগে গেল, বড় ড্রপ তৈরি করলো, তাহলে বড় ড্রপের ধারকত্ব কি হবে, কি হবে দেখো।
যখন এই 27টা ড্রপ জোড়া লেগে যাবে তখন তুমি লিখবে, দেখুন স্যার 4/3 পাই আর কিউব ইন্টু 27, তার মানে 27টার আয়তন যা হবে একটার আয়তন কিন্তু স্যার তাই হবে, 4/3 পাই আর কিউব, ঠিক কিনা? আপনি এক কাজ করুন স্যার, 4/3 কেটে দিন, পাই পাই কেটে দিন, ঠিক আছে? তাহলে ক্যাপিটাল আর ইকুয়াল টু আপনি পেয়ে গেলেন 3r। আশা করি ক্লিয়ার। ছোট গোলার ধারকত্ব ছিল সি, কিন্তু স্যার আমরা তো একটু আগেই পড়লাম সি ইকুয়াল টু আর, যেটা ব্যাসার্ধ সেটাই ধারকত্ব, ঠিক কিনা? তাহলে স্যার এখানেও তো যেটা ব্যাসার্ধ সেটা ধারকত্ব হবে, হ্যাঁ হবে। তাহলে বড়টার যে ধারকত্ব সি ড্যাশ ইজ ইকুয়ালস টু 3r না লিখে আমি লিখবো 3c। দেখো, আশা করি ক্লিয়ার। এই ধরনের প্রবলেম কিন্তু তোমাকে দিতে পারে, এবার তোমাকে আমি একটা ট্রিক শিখিয়ে দিই। যখনই তোমাকে এরকম প্রবলেম দেবে তুমি ডাইরেক্ট একটা সলিউশন লিখে দেবে। কি করে? দেখো 27 কিউব রুট কত? 3, তাহলে অ্যান্সার হয়ে গেল 3c। যদি বলে 125টা ড্রপ জোড়া লেগে গিয়েছে দিয়ে বড় ড্রপ তৈরি করেছে, তাহলে স্যার সি ড্যাশ হবে 5c, কারণ 5-এর কিউব করলে 125 পাওয়া যায়, ঠিক আছে? মনে করো 64টা ড্রপ জোড়া লেগে গিয়েছে, তাহলে কি হবে স্যার? তখন সি ড্যাশ হবে স্যার 4c, কারণ 4-এর কিউব করলে স্যার 64 হয়। বলো, আশা করি ক্লিয়ার করতে পেরেছি। ডান। ওকে, এবার দেখো নেক্সট। এবার আমরা দেখব যে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কি হয়। চলো দেখা যাক। সমান্তরাল পাত ধারক, এইটা একটা সমান্তরাল পাত ধারক, ঠিক আছে? এইটা পজিটিভ পাত, এটা নেগেটিভ পাত। আশা করি ক্লিয়ার। বেশ, আচ্ছা, পজিটিভ আর নেগেটিভ পাত যদি হয় তাহলে নিশ্চয়ই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাজ করছে মাঝে। যদি পজিটিভ আর নেগেটিভ আধানকে পাশাপাশি রেখে দিই তাহলে একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাজ করবে। এর মাঝে হতে পারে বায়ু মাধ্যম আছে, হতে পারে অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম আছে, সেটা আমি পরে আসছি। আমি প্রথমে ধরে নিচ্ছি বায়ু মাধ্যম আছে। তাহলে বায়ু মাধ্যম যদি থাকে, আমি এখানে একটা ছোট্ট আধান ধরলাম, ঠিক আছে? একটা পয়েন্ট ধরলাম, ছোট্ট আধান বলছে, একটা বিন্দু ধরলাম বা পয়েন্ট ধরলাম। সেই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে? দেখো, যখনই তুমি একটা একক ধনাত্মক আধানকে নিয়ে গিয়ে এখানে ছেড়ে দেবে, এ কিন্তু বিকর্ষণ করবে, ঠিক আছে? আর এ কি করবে? সরি, হ্যাঁ, এ বিকর্ষণ করবে, কারণ একটা ধনাত্মক আধানকে ছেড়ে দিয়েছো। আর এ কি করবে? এ আকর্ষণ করবে। যাই হোক, দিকটা কিন্তু একই দিকে। আর এরা দুটো সমান্তরাল পাত। কি বললাম? সমান্তরাল পাত। পাত মানে কিরকম? পাত মানে এইরকম দেখতে। আমি না এটা এঁকেছি এরকম ভাবে, এইরকম ভাবে দুটো পাত আছে, সমান্তরাল পাত। সমান্তরাল পাতের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তোমরা পড়েছিলে, মনে আছে নাকি আমি জানি না। কি পড়েছিলে বলো তো? সিগমা ইকুয়াল টু, হ্যাঁ, ও সরি, ই ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন নট, যেখানে সিগমা হচ্ছে আধানের ঘনত্ব, মানে একক ক্ষেত্রফলে আধান। ওকে, তাহলে তুমি যখন এখানে একটা আধানকে নিয়ে নিলে, এও বিকর্ষণ আর এ আকর্ষণ, মানে একই দিকে হচ্ছে, তাহলে ই কত হবে? টোটাল ই যেটা হবে সেটা হবে স্যার, দেখুন, সিগমা বাই 2 এপসাইলন নট প্লাস সিগমা বাই 2 এপসাইলন নট, দুটোকে যোগ করে দিলে আপনি পেয়ে যাবেন স্যার 2 সিগমা বাই 2 এপসাইলন নট। 2 কেটে দাও, তাহলে সিগমা বাই এপসাইলন নট। বলো, আশা করি ক্লিয়ার। সিগমা বাই এপসাইলন নট, এইটা হচ্ছে ই। ওকে, এইটা হচ্ছে ই। আশা করি ক্লিয়ার। দেখো, ভালো করে দেখে নাও, এইটা হচ্ছে ই। ওকে, বেশ, আমি কিন্তু এখনো ধারকত্ব পাইনি, আমি ধারকত্ব বের করতে চাইছি। ওকে, এবার আমরা ধারকত্ব বের করব, যে এর ধারকত্ব কি হবে। চলো দেখো, ধারকত্ব বের করতে গেলে আগে বিভব লাগবে। স্যার বিভব কি করে পাবো? ধরে নিচ্ছি এদের দুজনার মধ্যে দূরত্ব ডি, ঠিক আছে? মাঝে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সব জায়গায় একই, দুজনের মধ্যে দূরত্ব ডি। এই পাতের যে ক্ষেত্রফল সেটা মনে করো আলফা, এই পাতেরও ক্ষেত্রফল মনে করো আলফা। দুটো পাত একই ক্ষেত্রফলের হয় ধারকে, ঠিক আছে? তাহলে তুমি বলবে যে ভি সমান, স্যার আমরা পড়েছিলাম ই গণিত দূরত্ব, তাহলে ই গণিত ডি, তাহলে এপসাইলন সিগমা বাই এপসাইলন নট, সিগমা বাই এপসাইলন নট ইন্টু ডি, এটা স্যার ভি পেয়ে গেলাম। বেশ, কোনো অসুবিধা নাই, তুমি ভি পেয়ে গেছো, ডান। এবার আমরা পড়েছিলাম সি ইকুয়াল টু কিউ বাই ভি, এটা তো ভুললে হবে না। স্যার একক ক্ষেত্রফলে আধান যদি সিগমা হয়, তাহলে আলফা ক্ষেত্রফলে আধান কত? আলফা ক্ষেত্রফলে আধান হচ্ছে আলফা ইন্টু সিগমা, ঠিক আছে, বাই ভি। আলফা ইন্টু সিগমা বাই ভি, তাহলে আলফাটাকে আমি অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। বেশ, সিগমা মানে, ও আলফা ইন্টু সিগমা মানে তো কিউ, ঠিক আছে, পেয়ে গেলাম। তাহলে আলফা ইন্টু সিগমা রেখে দিলাম, কারণ কিউ বাই ভি লিখেছি। আর ভি এর জায়গায় আমি যেটা বের করেছি সিগমা ডি বাই এপসাইলন নট, সিগমা ডি বাই এপসাইলন নট, সি ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে সিগমা সিগমা কেটে গেল, তাহলে এপসাইলন নট আলফা বাই ডি, ব্যাস পেয়ে গেলাম। এইটা হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা।
সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা। তাহলে ফাইনালি আমি কি পেলাম সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালাতে, যে সি ইকুয়াল টু এপসাইলন নট আলফা বাই ডি। আচ্ছা স্যার, আপনি তো বায়ু মাধ্যম নিয়ে করলেন, সেই জন্য তো আপনি এপসাইলন নট নিলেন। যদি বায়ু মাধ্যম না থাকতো স্যার, তখন আমি একটা কে নিতাম, যেটা কে হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে কে এপসাইলন নট আলফা বাই ডি। বলো, আশা করি ক্লিয়ার। কে এপসাইলন নট আলফা বাই ডি। স্যার কেটা কি? কে হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। বলো, আশা করি ক্লিয়ার। আশা করি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ডান। এবার দেখো নেক্সট কোশ্চেন চলো, মানে নেক্সট কনসেপ্টে চলো। এবার তোমাকে কি কোশ্চেন দেবে এখান থেকে বলি, আমি কোশ্চেন সলভ করাবো, জাস্ট একটু ওয়েট করে যাও। আমি আর একটুখানি এগিয়ে নিই থিওরিটা, দিয়ে আমি কোশ্চেন এই ভিডিওতেই সলভ করিয়ে দেবো। তোমাকে বলবে যে হয়তো কোনো একটা ধারকের ধারকত্ব সি ইকুয়াল টু 5 মাইক্রোফ্যারাড, ঠিক আছে, মাঝে বায়ু ছিল, তুমি 8 পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো একটা মাধ্যম রেখে দিয়েছো, যার পরাবৈদ্যুতিক ধ্রুবক 8, তার মানে কে সমান 8। তাহলে নতুন ধারকত্ব কি হবে? স্যার আমরা এখনই পড়লাম সি ইকুয়াল টু কে ইন্টু এপসাইলন নট আলফা বাই ডি। স্যার এইটা বলে দিয়েছে 5, প্রথমে ছিল যখন বায়ু মাধ্যম ছিল, পরে কে ইন্টু 5, কে কত 8, তাহলে 8 ইন্টু 5 মানে 40 মাইক্রোফ্যারাড। বলো, আশা করি ক্লিয়ার। 40 মাইক্রোফ্যারাড। ওকে, ঠিক আছে, বেশ। দেখো, এটা মনে রাখবে, এইভাবে সলভ করতে হবে। তাহলে যখন অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম দেবো তখন ধারকত্ব বাড়বে, ঠিক আছে। বায়ু মাধ্যমে যা থাকবে ধারকত্ব, অন্য মাধ্যমে সেটা বাড়বে, কমবে না। ডান। এবার দেখো, এবার আমরা পড়বো ধারকের শ্রেণী এবং সমান্তরাল সমবায়। সেই সবই সমান্তরাল পাত ধারকের কেস কিন্তু, ঠিক আছে। ধারকের শ্রেণী এবং সমান্তরাল সমবায়। আচ্ছা, যারা রেগুলার প্র্যাকটিস সেট সলভ করছো দেখবে সেখানে আমি কিন্তু ধারকত্বের প্রচুর প্রবলেম প্র্যাকটিস করিয়েছি। যারা প্রথম থেকে, মানে আমাদের 13টা প্র্যাকটিস সেট আছে, তো 13টা প্র্যাকটিস সেট যারা মোটামুটি করে ফেলেছো, তারা মোটামুটি একটা জায়গায় চলে গেছো, বুঝতে পারবে, দেখবে যে কিরকম কোশ্চেন আসতে পারে বা কিরকম কোশ্চেন প্র্যাকটিস করা দরকার। সেখানে দেখবে আমি ধারকত্বের অনেক অ্যাডভান্স লেভেলের প্রবলেমও প্র্যাকটিস করিয়েছি। তো সেইগুলো কিন্তু অবশ্যই করবে, আরও আসবে। আমি তোমাদের পরীক্ষা পর্যন্ত 30-40টা প্র্যাকটিস সেট করিয়ে দেবো, ঠিক আছে, তার বেশি হবে তবু কম নয়। তো চলো সঙ্গে থেকো, তাহলেই হবে। বেশ, এবার ধারকের শ্রেণী সমবায় তোমরা খাতায় পয়েন্ট করে নেবে। ধারকের শ্রেণী সমবায় দেখো, এইটা এর ধারকত্ব C1, এর C2, এর C3, ঠিক আছে। এইদিকে কত আধান যাচ্ছে? কিউ আধান। তাহলে এইটা প্লাস কিউ হবে, এইটা মাইনাস কিউ হবে, এইটা প্লাস কিউ হবে, এইটা মাইনাস কিউ, এইটা প্লাস কিউ, এইটা মাইনাস কিউ। এদের মধ্যে যে বিভব পার্থক্য V1, এদের মধ্যে V2, আবার এদের মধ্যে বিভব পার্থক্য V3, ঠিক আছে। এবার আমি যদি এই তিনটেকে একটা মাত্র ধারক দিয়ে রিপ্লেস করে দিই, যার ধারকত্ব হচ্ছে সি, হ্যাঁ, আর এদের বিভব পার্থক্য হচ্ছে ভি, তাহলে তুল্য ধারকত্ব কি হবে? তাহলে তুল্য ধারকত্ব কি হবে? দেখো, খুব ভালো করে বুঝবে একটা জিনিস। দেখো, এই সবকটা বিভব পার্থক্য যদি ভি হয়, তাহলে আমি বলতে পারি যে ভি ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3। স্যার V1 মানে কত? V1 মানে হচ্ছে কিউ বাই C1, V2 মানে কত? কিউ বাই C2, V3 মানে কত? কিউ বাই C3। স্যার আমি যদি তুল্য ধারকত্ব নিই, তাহলে ভি এর জায়গায় তো আমি এটাও লিখতে পারি। কি লিখতে পারো ভি এর জায়গায়? যে শুধুমাত্র কিউ বাই সি। অবশ্যই পারো, কারণ এইদিকে মনে করো কিউ আদান যাচ্ছে। তাহলে কিউ বাই সি যদি হয়, তাহলে আমি বলতে পারি কি, যে কিউ বাই সি ইকুয়াল টু কিউ বাই C1 প্লাস কিউ বাই C2 প্লাস কিউ বাই C3। তাহলে কিউ কিউ কেটে দিলাম দুদিকে, তাহলে 1/c ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। স্যার এটা তো চেনা জানা লাগছে স্যার। 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। ধারকের সমবায়, ধারকের সমান্তরাল সমবায়ে এটা ছিল। আর আমরা কিন্তু রোধের সমান্তরাল সমবায়ে এটা ছিল। আর এটা আমরা পড়লাম ধারকের শ্রেণী সমবায়ে। তাহলে রোধের সমান্তরালে যেমন স্ট্রাকচার হয়, ধারকের শ্রেণীতে সেরকম স্ট্রাকচার হয়। তাহলে ধারক আর রোধের স্ট্রাকচার গুলো একটু উল্টো উল্টো, ঠিক আছে। এবার দেখো, এটা অবশ্যই মুখস্থ রাখবে। আর যদি দুটো থাকে, তাহলে আমি এত ভেঙে ভেঙে লিখবো না, তখন ডাইরেক্ট লিখে দেবো সি ইকুয়াল টু C1 C2 বাই C1 প্লাস C2। যদি দুটো থাকে তাহলে এইরকম লিখবো, বোঝা গেল? বেশ, এবার নেক্সট কনসেপ্টে যাব। নেক্সট কনসেপ্ট হচ্ছে যদি তিনটে ধারক সমান্তরালে যুক্ত থাকে।
দেখো সমান্তরালে যুক্ত Q1 Q2 Q3, মানে আধান ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। অবশ্যই এখানে প্লাস Q1 হবে, এখানে মাইনাস Q1 হবে, এরকম করে হবে। আর টোটাল আধান কত? Q। বলো, আশা করি ক্লিয়ার। টোটাল আধান হচ্ছে Q। তাহলে আমি এখানে কি লিখবো? এখানে তুমি বলবে দেখুন স্যার এটা তো সমান্তরাল সমবায়, এখানে কিন্তু সমস্ত ধারকের বিভব প্রভেদ একই থাকবে। যদি তাই থাকে স্যার, বিভব প্রভেদটা আমি যদি ভি ধরি, তাহলে আমি এখানে কি বলবো? এখানে আমি এটা বলতে পারি যে ভি ইকুয়ালস টু কিউ ইকুয়াল টু সিবি দিয়েও করা যাবে। তাহলে স্যার আমি এটাও বলতে পারি যে কিউ ইজ ইকুয়ালস টু Q1 প্লাস Q2 প্লাস Q3। অবশ্যই তাই। এবার Q1 এর জায়গায় আমি কি লিখবো? সিভি, C1V, C2V, C3V। বলো ক্লিয়ার? বেশ। এবার কিউ এর জায়গায় যদি তুমি তুল্য ধারকত্ব ব্যবহার করো, তাহলে কিউবের জায়গায় তুমি লিখবে সিভি, আর এখানে কি হবে? C1V প্লাস C2V প্লাস C3V। বেশ, তাহলে সি ইকুয়াল টু তুমি কি পেয়ে গেলে? C1 প্লাস C2 প্লাস C3। বলো, আশা করি ক্লিয়ার বন্ধু? আশা করি ক্লিয়ার। সি ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3, এটা হচ্ছে সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব। এটা ঠিক রোধের উল্টো, বললাম না রোধের উল্টো হবে সব। দেখো ভালো করে দেখে নাও, স্ক্রিনশট নেবে তো স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? ভালো করে দেখে নাও। যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাবে, আমি নেক্সট ভিডিওতে ক্লিয়ার করে দেবো। ওকে, বেশ। এবার নেক্সট দেখো, এবার আমরা করব যে ধারকে সঞ্চিত শক্তি কত হয়। একটা ধারককে যখন চার্জ করা হয় তখন সে কতটা শক্তি সঞ্চয় করে রাখে। কটা বাজে বলো তো? এখন বাজে 1:03, রাত 1:03, ঠিক আছে? এই সময় আমি তোমাদের জন্য ভিডিও রেকর্ড করছি। ওকে, তাই ভিডিওটা একটু শেয়ার করো, লাইক করো। হ্যাঁ দেখো, যদি উপকার পেয়ে থাকো, যদি ভালো লাগে তবেই লাইক কমেন্ট শেয়ার করবে, নইলে নয়, ঠিক আছে? তো এবার ধারকে সঞ্চিত শক্তি আমরা করব। ধরে নাও এটা একটা ধারক, বলীয় ধারক। তুমি এখানে আধান দিচ্ছ, একটু 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 করে আধান দিচ্ছ, ঠিক আছে? একটু একটু করে আধান দিচ্ছ। তো এখানে কত শক্তি সঞ্চিত হবে সেটা আমরা দেখব। ওকে, দেখো প্রথমত তুমি চাইছো টোটাল কিউ আধান দিতে। কত আধান দিতে চাইছো তুমি? টোটাল তুমি প্লাস কিউ আধান দিতে চাইছো। যখন তুমি কিউ আধান দেবে তখন বিভব কত হবে? ভি। কিউ আধান তুমি যখন দেবে তখন বিভব হবে ভি, এটা মাথায় রাখবে। বেশ, ভালো কথা। তাহলে আমি তখন বলবো, যখন পুরো আধান দেওয়া হয়ে যাবে তখন আমি বলতে পারি কিউ ইকুয়াল টু সিভি, ঠিক আছে? এটা তো মোট আধান, একটু 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 করে যখন আধান দেবো তখন মোট আধান হবে এইটা। ধরে নাও কোনো এক মুহূর্তে আমি আধান দিয়েছি কিউ, স্মল কিউ। কোনো এক মুহূর্তে আমি আধান দিয়েছি স্মল কিউ, আর তখন বিভব হয়ে গিয়েছে স্মল ভি। তাহলে তখন তুমি কি বলবে? দেখুন স্যার, কিউ ইকুয়াল টু সিভি। সিটা স্যার আলাদা হবে না, ধারকত্ব পরিবর্তন হয় না, কিউ ইকুয়াল টু সিভি। আশা করি এইটুকু ক্লিয়ার। এইবার তুমি আরো অল্প আধান যোগ করতে চাইছো। কত আধান? ডিকিউ। ডিকিউ আধান যোগ করতে চাইছো। তুমি পড়েছিলে ডাব্লু ইকুয়াল টু কিউ ইন্টু ভি। তাহলে এখানে কত হবে? কিউ, মানে কত কৃতকার্য করতে হবে তোমাকে? তুমি ডি কিউ আধান দিতে চাইছো, তখন ধারকত্ব, তখন বিভব কত হয়ে গেছে অলরেডি? ভি। তাহলে ডি কিউ ইন্টু ভি, কারণ তুমি এরপরে এই কিউ আধান দেওয়ার পরে ফার্দার তুমি আবার ডি কিউ আধান দিতে চাইছো। তাহলে কিউ আধান আগে তুমি দিয়ে দিয়েছো, তারপরে তুমি আবার ডি কিউ আধান আনছো। এ চাইবে না যে তুমি আর আধান আনো, কারণ এ ওকে কিন্তু বিকর্ষণ করবে, তাড়িয়ে দিতে চাইবে। কিন্তু তাও তুমি নিয়ে আসছো, বাইরে থেকে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো। তাহলে তোমাকে কৃতকার্য করতে হবে, আর সেই কৃতকার্য এখানে শক্তি হিসাবে সঞ্চিত থাকবে। বোঝা গেল কি বললাম? বেশ, তাহলে ডি কিউ, ভি এর জায়গায় আমি কি লিখবো? ভি এর জায়গায় আমি লিখবো কিউ বাই সি, আর এখানে লিখবো কত? ডি কিউ। এখানে আমি ডি ডাব্লিউ লিখলাম কৃতকার্য, কারণ ক্ষুদ্র কৃতকার্য, সেই জন্য ডি ডাব্লিউ। বেশ, তাহলে আমার তো উদ্দেশ্য ডাব্লু, মোট কৃতকার্য কত হবে? কারণ আমি টোটাল ক্যাপিটাল কিউ আধান নিয়ে আসবো। বেশ, তাহলে ইন্টিগ্রেশন জিরো থেকে ক্যাপিটাল কিউ, কিউ বাই সি ইন্টু ডি কিউ। ওকে স্যার, নো প্রবলেম স্যার। 1/c কিউ ডি কিউ এর ইন্টিগ্রেশন হচ্ছে কিউ স্কোয়ার বাই 2, 0 টু কিউ। ওকে, তাহলে 1/2c কিউ স্কোয়ার বাই, হয়ে গেল কিউ স্কোয়ার। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট কিউ, লোয়ার লিমিট 0 হবে না। তাহলে ডাব্লু, এই কৃতকার্যটাই তো তোমার শক্তি হিসাবে সঞ্চিত থাকবে। তাহলে শক্তি কত হলো? ইউ সমান কিউ স্কোয়ার বাই 2c। ডান।
ডান। এবার তুমি যদি কিউবের জায়গায় সি ভি বসাও তাহলে সি স্কোয়ার ভি স্কোয়ার বাই 2c, ঠিক আছে, একটা সি কেটে গেল, তাহলে হাফ সি ভি স্কোয়ার, হাফ সি ভি স্কোয়ার। দেখো আশা করি ক্লিয়ার, হাফ সি ভি স্কোয়ার, ব্যাস হয়ে গেল, বলো ডান। ওকে, হাফ সি ভি স্কোয়ার, এইটা হচ্ছে কোনো ধারকে সঞ্চিত শক্তি। তাহলে এইটাও যেমন ফর্মুলা, এইটাও তেমন ফর্মুলা, এই দুটো ফর্মুলা অবশ্যই তোমরা মনে রাখবে, হয় খাতায় লেখো নইলে স্ক্রিনশট নিয়ে নাও, যা করবে করো, কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে হাফ সি ভি স্কোয়ার অ্যান্ড কিউ স্কোয়ার বাই 2c। এইটা থেকে কিন্তু কোশ্চেন আসবে আর আমি সেই কোশ্চেন তোমাদেরকে সলভ করাবো, ঠিক আছে। বলো, আশা করি বুঝতে পারছো, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে কতটা বুঝতে পারছো কি না, ঠিক আছে। বেশ, এবার দেখো যে সমান্তরাল পাত ধারকে যদি অন্য কোনো মিডিয়াম থাকে, মানে অর্ধেক অর্ধেক অন্য কোনো মিডিয়াম যদি দেওয়া থাকে, কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম যদি দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে ধারকত্ব কি হবে চলো দেখা যাক। মনে করো প্রথম কেসে এরকম একটা পাত ধারক আছে, তো এই পাত ধারকটার অর্ধেক অর্ধেক এইটা মনে করো আছে এআর, আর এইখানে কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো একটা মাধ্যম দেওয়া আছে, ঠিক আছে। তো এই পাত দুটোর মধ্যে দূরত্ব কত ছিল, ডি, তাহলে এইটুকু এখন হয়ে গেল ডি বাই টু, এইটুকু এখন হয়ে গেল ডি বাই টু, বেশ ঠিক আছে, নো প্রবলেম। এটা যেমন, ঠিক আছে, এরকম এটা একটা পাত ধারক তৈরি হয়ে গেল। তো এই পাত ধারকের ধারকত্ব এখন কি হবে, দেখুন স্যার আমরা একটু আগে প্রমাণ করে চলে এসেছি যে সি ইকুয়াল টু হয়ে যায় কে এপসাইলন নট এ বাই ডি, বা এ এর জায়গায় তুমি লিখেছিলে আলফা, কে এপসাইলন নট আলফা বাই ডি। আরে ঠিক আছে, এটা আমরা পড়ে এসেছি, কিন্তু স্যার এখানে ব্যাপারটা তো অন্যরকম হয়ে গেল, এ আর আছে আবার অন্য কোনো একটা মিডিয়াম আছে। আচ্ছা একটা কথা বলো, এইটুকুর মধ্যে বিভব পার্থক্য যা হবে, এইটুকুর মধ্যে বিভব পার্থক্য নিশ্চয়ই তাই হবে না, কারণ মিডিয়াম চেঞ্জ হয়ে গেছে। তাহলে বিভব পার্থক্য আলাদা যদি হয়ে যায়, তাহলে আমি কি বলতে পারি, স্যার এটা শ্রেণী সমবায়ে আছে। আপনি ভেবে নিন যে দুটো ধারক যেন শ্রেণী সমবায়ে যুক্ত আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি কোন ফর্মুলা ইউজ করব, দেখো তাহলে এবার আমি দেখে নিই যে এইটুকু যদি আমি C1 ধরি আর এটা যদি C2 ধরি, তাহলে C1 এর সময় তুমি কি বলবে যে স্যার এপসাইলন নট আলফা বাই ডি বাই টু, আর C2 লেখার সময় তুমি কি বলবে এপসাইলন নট আলফা কে এপসাইলন নট আলফা বাই ডি বাই টু, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এবার যখন তুমি এই দুটোকে শ্রেণী সমবায়ে যুক্ত করছো, তখন তুমি লিখবে যে 1/c ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2, ব্যাস। তাহলে 1/c1 মানে কত, 1/cটাকে আমি অ্যাজ ইট ইজ রেখে দিলাম, 1/c1 মানে হচ্ছে এপসাইলন নট আলফা ডি বাই টু, আর এটা কি হবে কে এপসাইলন নট আলফা ডি বাই টু, তার মানে আমি 1/d/2 কে বাইরে রেখে দিলাম, তাহলে ভেতরে কি থাকলো, ভেতরে পড়ে থাকলো এপসাইলন নট আলফা প্লাস কে এপসাইলন নট আলফা, ব্যাস হয়ে গেল। তাহলে এই d/2টা এটা হয়ে গেল 2/d, ডান। আমি এখানে এপসাইলন নট আলফা কমন নিয়ে নিলাম, তাহলে 1 প্লাস কে, দেখো হয়ে গেল, তাহলে 2 এপসাইলন নট আলফা বাই ডি ইন্টু 1 প্লাস কে। এইটা হচ্ছে, এই রকম যদি থাকে, এই রকম যদি কম্বিনেশন থাকে, তাহলে ধারকত্বের রাশিমালা হবে। এবার এটা অবশ্যই উল্টে যাবে, কারণ আমি এটা 1/c নিয়েছি, তাহলে আমি যখন সি নেব তখন কি হবে বলতো, সি যখন নেব তখন হবে ডি বাই টু এপসাইলন নট আলফা ইন্টু কে প্লাস 1, ব্যাস, ডি বাই টু এপসাইলন নট আলফা কে প্লাস 1। এইটা হচ্ছে এই রকম কেসে, এই রকম কেসে যদি অন্য কোনো মিডিয়াম থাকে তাহলে ধারকত্বের রাশিমালা। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ওকে, এবার দেখো আমি আর একটা কেস দেখাই, যদি এই ধারকটাই যদি এইরকম করে অর্ধেক অর্ধেক অন্য মিডিয়াম থাকে, মনে করো তুমি এইখানে ভাগ করে দিয়েছো, এবার এই দিকটা মনে করো এয়ার, আর এই দিকটা মনে করো তুমি অন্য একটা মিডিয়াম দিয়ে দিয়েছো, সেটা হচ্ছে কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটা মিডিয়াম। এবার তুমি বলবে দেখুন স্যার সে যা বটে বটে, আমি একটা জিনিস ক্লিয়ার যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা দুজনার ক্ষেত্রেই তো সেই একটা দিকেই আছে বা একটা পাতের মধ্যেই আছে, এইটা তো একটা পাতের মধ্যেই আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু স্যার বিভব পার্থক্যটা এই দিকেও যদি ভি হয়, এই দিকেও স্যার ভি হবে। তাহলে বিভব পার্থক্য যদি সেম থাকে, তাহলে সেটাকে আমি নিশ্চয়ই আর শ্রেণী সমবায় বলতে পারবো না, তখন সেটা হয়ে যাবে সমান্তরাল সমবায়। আর সমান্তরাল সমবায়ে সি ইকুয়াল টু কি হয়, সমান্তরাল সমবায়ে সি ইকুয়াল টু হয়ে যায় C1 প্লাস C2। তাহলে এখানে বলো তো বাবা C1টা কি হবে, দেখো এই যে পাতের ক্ষেত্রফল, পাতটা তো এইরকম না, আমি নাই পুরো পাতটা আঁকিনি,
পাথটা পুরোটা আঁকলে তো এরকম হবে। তো আমি যদি অর্ধেক অর্ধেক করে ভাগ করি তাহলে এই দিকটা হবে α/2, আবার এই দিকটা হবে α/2, ঠিক কি না? তাহলে আলফার জায়গায় এখন আমি কি লিখবো? α/2। ফর্মুলা বলো। তাহলে এইখানটা কি হবে? এপসাইলন নট α/2 বাই ডি, কারণ দুজনার ক্ষেত্রেই দূরত্বটা ডি করে, ঠিক আছে। প্লাস C2 জায়গায় কি লিখবো? C2 জায়গায় লিখবো, তখন নিচেতে লিখছি আমি কে এপসাইলন নট α/2 বাই ডি। ব্যাস হয়ে গেল। তাহলে এপসাইলন নট α/d আমি কমন নিয়ে নিলাম। তাহলে পড়ে থাকছে হাফ প্লাস k/2, হাফ প্লাস k/2। তুমি হাফও কমন নিয়ে নাও, তাহলে কি দাঁড়িয়ে যাবে বলো তো? তাহলে দেখো হয়ে যাবে যে এপসাইলন নট আলফা ডিভাইডেড বাই 2d k+1। ডান, ব্যাস হয়ে গেল। এপসাইলন নট α/2d k+1। দেখো এই হচ্ছে এরকম যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে মাঝে অর্ধেক অর্ধেক, তাহলে তার ধারকত্বের রাশিমালা। অর্ধেক অর্ধেক যদি পরাবৈদ্যুতিক মাধ্যম থাকে তাহলে ধারকত্বের রাশিমালা। এবার আমরা দেখব যে ধারকত্ব রিলেটেড কি কি অঙ্ক আমাদের পরীক্ষায় দিতে পারে, আর সেই সমস্ত অঙ্কগুলো আমাদেরকে সলভ করতে হবে। তো চলো দেখে নিই ধারকত্ব রিলেটেড কি কি কোশ্চেন আমাদের আসতে পারে। 1 নাম্বার কোশ্চেন থেকেই শুরু করি। 1 নাম্বার কোশ্চেন কি বলছে দেখি। চলো 1 নাম্বার কোশ্চেন দেখো, আশা করি দেখা যাচ্ছে। একটি সমান্তরাল পাত ধারকের পাতের ক্ষেত্রফল 0.02 মিটার স্কয়ার এবং পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 মিলিমিটার। তো বায়ু মাধ্যমে ধারকটির ধারকত্ব কত হবে? বায়ু মাধ্যমে ধারকটির ধারকত্ব কত হবে বলে ফেলো। কি হবে? তো কি হবে বলা যাক। আরে এক্সট্রিমলি সরি ভাই, চলো বেশ। একটা সমান্তরাল পাত ধারকের পাতের ক্ষেত্রফল বলে দিয়েছে 0.02 মিটার স্কয়ার, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বও বলে দিয়েছে। বেশ, তাহলে আমি একটা জিনিস জানি যে সি ইকুয়াল টু কি? সি ইকুয়াল টু এপসাইলন নট আলফা বাই ডি। বেশ ভালো কথা, ঠিক আছে। এখানে যা যা বলেছে আমি লিখবো। এপসাইলন নটের ভ্যালু কত? 8.85 ইন্টু 10⁻⁻12। ক্ষেত্রফল 0.02 ডিভাইডেড বাই দূরত্ব 1 মিলিমিটার, মানে 1 ইন্টু 10⁻³ ব্যাস হয়ে গেল। তো দেখো 8 2 16 গুণ করবো, তো 16-র কাছাকাছি হবে। তো 16-র কাছাকাছি মানে এই যে 8 2 16, তো তার মানে 16-র থেকে একটু বেশি হবে। তার মানে প্রথমেরটা 16 না, 16-এর কাছাকাছি কিছু একটা থাকবে। তো 16-এর কাছাকাছি একটাই আছে, অ্যান্সার হয়ে গেল 177। বাকি আমি কার পাওয়ার কি না কি বৃত্তান্ত দেখবই না, আমার যখন অ্যান্সার সব ডিফারেন্ট আছে আমি পেয়ে যাবো, ব্যাস হয়ে গেল। পিকো ফ্যারাড মানে হচ্ছে 10⁻12 ফ্যারাড। তাহলে পুরোপুরি আমার তো সলিউশন করার কোনো দরকারই পড়ে না। এইটাই হচ্ছে কমন সেন্স, বুঝতে পেরেছো? দেখো আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেন বলছে, দেখো কি বলছে। একটি 10 মাইক্রোফ্যারাড ধারককে 100 ভোল্ট বিভব প্রভেদে চার্জিত করা হলো, ধারকটিতে সঞ্চিত শক্তির মান কত হবে? দেখো বলছে কি, তোমাকে সি বলে দিয়েছে, তোমাকে ভি বলে দিয়েছে। তাহলে সঞ্চিত শক্তি ইউ সমান কি হবে? হাফ সি ভি স্কোয়ার। ডান। তো হাফ ইন্টু সি কত? সি তো বলাই আছে ভাই 10। আচ্ছা মাইক্রোফ্যারাড আছে আমি মানছি, বেশ ঠিক আছে। এখানে যেহেতু দুটোই এক আছে সেই জন্য আমি মাইক্রোফ্যারাডটা লিখছি, নইলে আমি লিখতাম না, শুধুমাত্র ইউনিট ডিজিট ধরে ক্যালকুলেশন হয়ে যেত। 10⁻⁻6। আচ্ছা 10 ইন্টু 10⁻⁻6 মাইক্রোফ্যারাডকে ফ্যারাড করলাম, আর 100 স্কোয়ার যদি করো তাহলে 10⁻4 হয়ে যাবে। ডান। তাহলে কত হবে বলো তো? 2 5 10, তার মানে আর যাই হোক 5-এর ফ্যাক্টর হবে। আচ্ছা দুটো আছে আবার 5-এর ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে দেখা যাক, তাহলে 5 ইন্টু 10⁻², তার মানে 0.05 জুল। দেখো অ্যান্সার হয়ে গেল 0.05 জুল। বলো, আশা করি ক্লিয়ার। ওকে ডান। চলো এবার নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। দেখো নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে, কি বলছে, দুটি ধারকের ধারকত্ব যথাক্রমে 3 মাইক্রোফ্যারাড এবং 6 মাইক্রোফ্যারাড, এদের শ্রেণী সমবায়ে এবং সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্বের অনুপাত কি হবে? দেখো যখন তুমি শ্রেণীতে যুক্ত করবে, শ্রেণীতে যখন যুক্ত করবে সিএস 3 গণিত 6/3 প্লাস 6 রোধের সঙ্গে উল্টো হয়, তাহলে 18/9, তাহলে 9 2 18, তাহলে 2। আর যখন তুমি সমান্তরালে যুক্ত করবে সিপি, তখন হবে দেখো C1 প্লাস C2, তার মানে 3 প্লাস 6 অর্থাৎ 9। তাহলে অ্যান্সার কত হবে? 2:9। এইটাই চেয়েছে ওরা, সিএস বাই সিপি।
অ্যান্সার হয়ে গেল দেখো 2:9। আচ্ছা, কমেন্ট সেকশনে জানাবে ক্লাসটা কেমন লাগছে। আর হ্যাঁ, যারা জানো না তাদের জন্য আমি বলে রাখি, প্রত্যেকদিন আমরা 30টা করে কোশ্চেন অ্যান্সার সলভ করছি পার ডে। তাহলে আমি যদি ধরে নিই যে 1 মাস পর এক্সাম আছে, তাহলে 30 × 30 মানে 900টা কোশ্চেন সলভ হবে। ঠিক আছে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, 900টা কোশ্চেন সলভ হবে। তো যারা জানো না, প্লে লিস্টে যাও, প্লে লিস্টে দেখো 1 মান্থ টার্গেট বলে আমি হয়তো কোনো একটা প্লে লিস্ট করে দিয়েছি, সেখানে সমস্ত পেয়ে যাবে। আর এই ভিডিওর কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে জয়েন হয়ে যাও, ওখানে আমি পিডিএফ দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। একটি সমান্তরাল পাতধারকের পাতদ্বয়ের ফাঁকে k=5 পরাবৈদ্যুতিক ধ্রুবক এর মাধ্যম প্রবেশ করানো হলেও সঞ্চিত শক্তি কত গুণ হবে যদি বিভব উৎস যুক্ত থাকে? ইজি ভাই, একদম ইজি। আমাকে যখন বলে দিয়েছে k=5, হ্যাঁ, তো কি হবে সেখানে বলছে যে একটা সমান্তরাল পাতধারকের পাতদ্বয়ের মাঝে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম প্রবেশ করানো হয়েছে, তাহলে সঞ্চিত শক্তি কত গুণ হবে? ভাই, যখন কিছুই ছিল না তখন কি ছিল? হাফ CV², বা আমি বলতে পারি ভাই Q²/2C। এবার সি মানে আমরা জানি ε0 α/d, ঠিক। আর যদি সি ড্যাশ নি, মানে যখন পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করিয়ে দিয়েছো, তখন হয়ে যাবে k ε0 α/d। কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু 5, তাহলে কত হবে? 5 ε0 α/d, তার মানে 5C। কে হয়ে গেছে 5C, মানে সরি, সি ড্যাশ হয়ে গেছে 5C। ধারকত্ব 5 গুণ বেড়ে গেছে, তাহলে ধারকত্ব যদি 5 গুণ বেড়ে যায়, তাহলে ইউ ড্যাশ কত হবে? এখানে তখন সি এর জায়গায় 5C চলে আসবে, তার মানে ইউ ড্যাশ যেটা হবে সেটা হবে কি বলো দেখিনি, Q²/2 × 5C, তার মানে 1/5 Q²/2C, তার মানে U/5। ডান, U/5, তার মানে 1/5 গুণ হবে। ঠিক আছে, এবার তোমাদের মনে কোশ্চেন হতেই পারে, স্যার আপনি হাফ CV² কেন ইউজ করলেন না? শোনো, যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করানো হয়, তাহলে ধারকত্ব যেমন চেঞ্জ হবে তেমনি বিভবও চেঞ্জ হবে, শুধু আধানের কোনো পরিবর্তন হয় না। তাই আধানের ফর্মুলাটা দিয়েই আমি সলভ করলাম। এই ফর্মুলাটা কাজে লাগালাম না, তার কারণ হচ্ছে এই সিও চেঞ্জ হবে, ভিও চেঞ্জ হবে, সেক্ষেত্রে ক্যালকুলেশন করাটা একটু কঠিন হবে। সেই জন্য আমি এই ফর্মুলাটা ইউজ করলাম, কারণ যদি মাধ্যম কোনো কিছু প্রবেশ করানো হয় তাহলে সেখানে আধানের কোনো পরিবর্তন হবে না, আর এইটা তোমাকে ভালো করে মনে রাখতে হবে। তো চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলছে, একটি গোলকীয় পরিবাহীর ব্যাসার্ধ 9 সেন্টিমিটার। ঠিক আছে, তো বায়ু মাধ্যমে এর ধারকত্ব কত হবে? বায়ু মাধ্যমে এর ধারকত্ব কত হবে? দেখো, আমি তোমাদেরকে প্রুফ করিয়ে দিয়েছি যে কি হয় কি না, কি বৃত্তান্ত। হ্যাঁ, কি বলেছি না, এসআইতে সি = হবে 4πε0 × r। ব্যাস, তো 4πε0 কত হবে? 1/9 × 10⁹, আর আর কত হবে? আর হচ্ছে 9 সেন্টিমিটার। 9 সেন্টিমিটার মানে কত মিটার? 9 সেন্টিমিটার মানে হচ্ছে 9/100 মিটার। তাহলে 9 9 কেটে দাও, তাহলে কত হবে অ্যান্সার? 10⁻⁻, 9 10 11 11 এত ফ্যারাড। কিন্তু ওরা চাইছে পিকো ফ্যারাড। পিকো ফ্যারাড করতে গেলে 10⁻12 দিয়ে গুণ করতে হয়, তাহলে 10⁻−11 × 10⁻12, তার মানে 10 অ্যান্সার হবে। তাহলে 10 পিকো ফ্যারাড অ্যান্সার। বলো, আশা করি ক্লিয়ার। 10 পিকো ফ্যারাড অ্যান্সার। দেখো 10 পিকো ফ্যারাড অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন পড়ো। নেক্সট কোশ্চেন কি আছে পড়ো, খুব ভালো কোশ্চেন অ্যান্ড খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে। 64টি একই আকারের পারদ ফোঁটা মিলে একটা বড় ফোঁটা তৈরি করলো। প্রতিটি ছোট ফোঁটার ধারকত্ব সি হলে বড় ফোঁটার ধারকত্ব কি হবে? দেখো, খুব ইজি একটা কোশ্চেন, একটু ভালো করে বুঝতে হবে। যখনই তোমাকে বলবে যে এতগুলো জলের ফোঁটা জোড়া লেগে গেল, এতগুলো পারদ ফোঁটা জোড়া লেগে গেল, দিয়ে একটা বড় ফোঁটা তৈরি করলো, তখনই বুঝে নেবে যে বড় ফোঁটার ব্যাসার্ধ, হ্যাঁ, সবসময় হবে আর সমান। ঠিক আছে, আর সমান n⁻1/3 × স্মল আর। স্যার এনটা কি? যতগুলো ড্রপ জোড়া লেগে বড় ড্রপ তৈরি করেছে সেইটাই হচ্ছে এন। তাহলে এখানে কটা ড্রপ জোড়া লেগেছে? 64টা ড্রপ জোড়া লেগেছে, তাহলে 64 টু দি পাওয়ার 1/3 মানে 4, তাহলে 4r।
4r। আর তোমাদেরকে বারবার বলেছি ব্যাসার্ধ যা হয় ধারকত্ব তাই হয়, মানটা একই হয়। তাহলে ছোটটার ধারকত্ব কি ছিল, r ইকুয়াল টু সি, তাহলে এটা কত হবে 4c। অ্যান্সার ডান হয়ে গেল 4c। বোঝা গেল কি বললাম? আর এই নাম্বারটা সবসময় তোমাকে কিউব নাম্বারই দেবে, মানে এমন নাম্বার দেবে যে কিউব রুট করলে তুমি একটা ভালো ভ্যালু মানে পেয়ে যাবে, মানে কোনো কিছুর কিউব দেবে আর কি, 64 দেবে, নইলে 125 দেবে, নইলে 216 দেবে, কোনো কিছুর একটা কিউব দেবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। ওকে, দেবেই দেবে, ওটা নিয়ে চাপ নাই। তারপরে দেখো C1 বলে দিয়েছে, C2 বলে দিয়েছে, তো শ্রেণী সমবায়ে যুক্ত করে 120 ভোল্ট উৎসের সঙ্গে যুক্ত করা হলো। তো 4 মাইক্রোফ্যারাড ধারকের দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে? 4 মাইক্রোফ্যারাড ধারকের দুই প্রান্তের বিভব প্রভেদ কি হবে? যখন তুমি এদেরকে শ্রেণীতে যুক্ত করে দিলে সঙ্গে সঙ্গে সি ইকুয়াল টু হয়ে যাবে 4 ইন্টু 12 বাই 4 প্লাস 12। আশা করি ক্লিয়ার। 4 ইন্টু 12 বাই 4 প্লাস 12, তাহলে কত হবে 4 ইন্টু 12 বাই 12 আর 4 16, 4 4 16, 4 3 12, 3, কিন্তু 3 মাইক্রোফ্যারাড, কারণ মাইক্রোফ্যারাডে যেহেতু আছে। 120 ভোল্ট উৎসের সঙ্গে যুক্ত করেছো, বেশ ভালো কথা। পরপর শ্রেণী সমবায়ে যুক্ত করেছো, এই যে এরকম ভাবে এইভাবে যুক্ত করে দিয়েছো, যেখানে 120 ভোল্ট উৎসের সঙ্গে যুক্ত করে দিয়েছো, তার মানে এটা হচ্ছে 120 ভোল্ট। বেশ, এবার বলছে এইটা যদি 4 মাইক্রোফ্যারাড হয় তাহলে এইটুকুর মধ্যে বিভব প্রভেদ কত হবে? দেখো তুমি সি যখন পেয়ে গেলে, শ্রেণীতে যুক্ত করা আছে, তুমি যখন সি পেয়ে গেলে তুমি আধানও পেয়ে যাবে, কিউ ইকুয়াল টু সিভি। তাহলে কিউ ইকুয়াল টু সিভি দিয়ে তুমি আধানটা বের করে নাও। চলো তাহলে এখানে আধানটা বের করা যাক, দেখা যাক কি বলবো না, কিউ ইকুয়াল টু সিভি। সি কত? সি হচ্ছে 3 আর ভি কত 120, তাহলে 3 12 36, 360 মাইক্রো কুলম এত আধান বেরিয়ে আসবে, এত আধান এই দিকে আসবে। তাহলে এইটুকু যদি 4 মাইক্রোফ্যারাড হয় তাহলে এর এক ক্রসে বিভব প্রভেদ কত হবে? আমরা জানি ভি সমান কিউ বাই সি, তাই তো, কিউ বাই সি, কিউ বাই সি। তো কিউ তো তুমি পেয়েই গিয়েছো 360, আর কার এক ক্রসে বলেছে? 4-এর এক ক্রসে, দুটোই মাইক্রো মাইক্রো কেটে যাবে, তাহলে 4 কয় 36, 4 9 36, 90, তাহলে 90 ভোল্ট অ্যান্সার হবে। দেখো আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, 90 ভোল্ট অ্যান্সার হবে। তাহলে কি করলাম, প্রথমে একটু ভালো করে বোঝা যাক। এইরকম অঙ্ক দিলে প্রথমে তুমি তুল্য ধারকত্ব বের করবে, তো আমি এখানে তাই করেছি। দেখো প্রথমে আমি তুল্য ধারকত্ব বের করেছি, 3 মাইক্রোফ্যারাড চলে এসছে। তারপরে কি করেছি, 120 ভোল্ট তো ওরা বলে দিয়েছে, এখান থেকে আমি চলে গিয়েছি মোট আধান বের করতে, তো মোট আধান বের করলাম 360 মাইক্রোকুলম। এবার যার এক ক্রসে বলবে, এটা বলেছে 4 মাইক্রোকুলম, 4 মাইক্রোফ্যারাডের এক ক্রসে, তাহলে এটা 4 মাইক্রোফ্যারাড ধরে নিলাম এইটুকু। এর এক ক্রসে বিভব প্রভেদ কত হবে? তাহলে যার এক ক্রসে বলবে আমি এবার তাকেই নেবো। দেখো আধান তো দুজনের মধ্যে দিয়ে একই আধান যাবে, একটাই রাস্তা, এর মধ্যে দিয়ে যা আধান এর মধ্যে দিয়েও তাই আধান, তাহলে আধান তো একই আধান যাবে, আধানকে নিয়ে আমার চিন্তা নাই। কিন্তু আমরা জানি কিউ ইকুয়াল টু সিভি, তাহলে ভি ইকুয়াল টু কিউ বাই সি, তাহলে ভি ইকুয়াল টু দেখো লিখেছি কিউ বাই সি, কিউটা কত, কিউ হচ্ছে 360 বের করেছি, আর সি কত 4 মাইক্রোফ্যারাডের এক ক্রসে বলেছে, তাহলে 360 বাই 4 অ্যান্সার হয়ে গেল 90 ভোল্ট। ওকে, নেক্সট দেখো কি বলছে, দেখো বলছে একটি সমান্তরাল পাত ধারককে চার্জিত করার পর ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করা হলো, পাত দ্বয়ের দূরত্ব দ্বিগুণ করলে ধারকে সঞ্চিত শক্তির কি পরিবর্তন ঘটবে? দেখো খুব ভালো করে বুঝতে হবে, এই কোশ্চেনটা খুব কনসেপচুয়াল কোশ্চেন। একটা পাত ধারক ছিল, যাই হোক না কেন দূরত্বটাকে দ্বিগুণ করে দিয়েছো। এবার আমরা জানি সঞ্চিত শক্তি হাফ সিভি স্কোয়ার, বা আমি বলতে পারি কিউ স্কোয়ার বাই 2c, ইউ সমান, তুমি যদি দূরত্বকে দ্বিগুণ করে দাও তাহলে সি সমান ছিল কত, এপসাইলেন নট আলফা বাই ডি, তাহলে সি ড্যাশ কত হবে, এপসাইলেন নট আলফা বাই 2d, তার মানে সি বাই 2, তার মানে ধারকত্ব হয়ে গেল অর্ধেক, সি বাই 2, ধারকত্ব হয়ে গেল অর্ধেক মানে সি বাই 2। তাহলে ধারকত্ব যদি এখানে অর্ধেক হয়ে যায়, তাহলে এইটা যদি অর্ধেক হয়ে যায় তাহলে কিউ স্কোয়ার বাই 2 ইন্টু সি বাই 2, 2টা উপরে উঠে গেল, তাহলে 2 ইন্টু কিউ স্কোয়ার বাই 2c, তার মানে 2u। তাহলে কি হবে, শক্তি দ্বিগুণ হয়ে যাবে, শক্তি দ্বিগুণ হয়ে যাবে, দেখে নাও, ঠিক আছে, শক্তি দ্বিগুণ হয়ে যাবে। এই রকম কেসে না আমি এই ফর্মুলাটাই ব্যবহার করব, ওপরেরটা অত ব্যবহার করব না, তার কারণ এই বিভব চেঞ্জ হবে, দূরত্ব যদি চেঞ্জ হয় বা যদি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক চেঞ্জ হয় তাহলে বিভব চেঞ্জ হয়, কিন্তু আধানের কোনো পরিবর্তন হয় না, এটা একটা মজা, বুঝতে পেরেছো?
তিনটি ধারক C1 C2 এবং C3 সমান্তরাল সমবায়ে যুক্ত, এদের আধানের অনুপাত Q1:Q2:Q3 কত হবে? দেখো সমান্তরালে যখন যুক্ত হবে তখন সবার একক্রসে বিভব প্রভেদ সেম হবে। তার মানে কি রকম, এই যে এইটা হচ্ছে সমান্তরাল সমবায়, তাহলে সবার একক্রসে বিভব প্রভেদ একই, C1 C2 C3। বেশ, বিভব যদি সেম হয় তাহলে আমি বলবো ওরা চেয়েছে Q1:Q2:Q3, তাহলে Q1:Q2:Q3 ইকুয়াল টু আমি কি লিখবো, Q1 এর জায়গায় লিখবো C1V1 C1V1 C2V2। আচ্ছা, এবার দেখো সবার ক্ষেত্রে তো ভি সেম, তাহলে আবার 1 2 দেবো কেন, কারণ সমান্তরাল সমবায়। C3V ভি ভি কেটে গেল, তাহলে C1:C2:C3 ডান। তাহলে অ্যান্সার হবে C1:C2:C3। দেখো আশা করি ক্লিয়ার, ডান। চলো নেক্সট কোশ্চেন, চলো কি বলছে দেখো। 2 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট একটি ধারককে 200 ভোল্ট এবং 3 মাইক্রোফ্যারাড ধারককে 100 ভোল্টে চার্জিত করে সমান্তরালে যুক্ত করা হলো, সাধারণ বিভব কত হবে? দেখো সাধারণ বিভবের ফর্মুলা হচ্ছে V = C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। দেখো এইটা হচ্ছে সাধারণ বিভব। সাধারণ বিভব কি জিনিস, মনে করো এই একটা গোলক, এই একটা গোলক, ঠিক আছে, তো এর বিভব আছে V1, এর বিভব হচ্ছে V2, কিছু আধান দেওয়া আছে, যখনই তুমি এই দুজনাকে তার দিয়ে যুক্ত করে দেবে না, তখন দুজনার বিভব সেম হয়ে যাবে, আর তাকেই আমরা বলবো সাধারণ বিভব, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ভি এর ফর্মুলা, C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। চলো এবার দেখে নি যে কি বের করতে বলেছে আর কি বের করতে হবে। ওকে, তো বলা হচ্ছে যে 2 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট একটি ধারককে 200 ভোল্টে, বেশ তাহলে আমি কি লিখবো যে 2 মাইক্রোফ্যারাড, তাহলে 2 × 200 প্লাস 3 × 100 ডিভাইডেড বাই 2 প্লাস 3 মানে 5। বেশ, তাহলে 2 200 400, 3 100 300, তাহলে 400 আর 3 300 কত 700 বাই 5, 5 একে 5 6 7 20, 5 4 20, 140 ভোল্ট, ঠিক আছে, 140 ভোল্ট। বলো আশা করি ক্লিয়ার, ডান। চলো এবার নেক্সট কোয়েশ্চেন, চলো ভাই দেখো কি বলছে। একটি ধারকের পাদদ্বয়ের ক্ষেত্রফল a এবং পাদদ্বয়ের মধ্যবর্তী স্থানকে b/2 পুরুত্বের দুটি ভিন্ন পরাবৈদ্যুতিক মাধ্যম K1 এবং K2 দ্বারা পূর্ণ করা হলো, তো ধারকত্ব কি হবে? দেখো মধ্যবর্তী স্থানকে d/2 পুরুত্বের দুটি ভিন্ন পরাবৈদ্যুতিক মাধ্যম দ্বারা পূর্ণ করা হলো, ঠিক আছে ভাই। দেখো এই যে তো এইটুকু হচ্ছে d/2, এইটুকু হচ্ছে d/2, এইটুকু K1, এইটুকু K2, ঠিক আছে, এইদিকে এইদিক যুক্ত আছে পরিবাহীর সাথে। তাহলে এবার তুমি কি বলবে যে এখানে কি হবে? আমি একটু আগেও যদিও বের করেছি, এখনো তুমি বের করতে পারবে। তাহলে এটা কি সমবায়ে আছে? এটা শ্রেণী সমবায়ে আছে, তাই না? তাহলে শ্রেণী সমবায়ে থাকলে তুমি কি লিখবে যে স্যার 1/C = 1/C1 প্লাস 1/C2। বেশ, আচ্ছা C1 C2 তো কাহিনী আমি জানি যে C = এপসাইলন নট আলফা কে এপসাইলন নট আলফা বাই ডি। তো এখানে আমি যখন লিখব, দেখো এইখানটা হবে ওপরে উঠে যাবে, এটা যখন নিচে লিখবো তাহলে হবে দেখো ডি বাই ডি এর জায়গায় d/2 আছে না, d/2 বাই, ঠিক আছে, এটা উপরে চলে যাবে তো, কারণ যেহেতু ডিটা নিচে আছে, হ্যাঁ, K1 এপসাইলন নট আলফা প্লাস d/2 ডিভাইডেড বাই K2 এপসাইলন নট আলফা। বেশ, ঠিক আছে, তাহলে এখানে দেখো হবে d/2 এপসাইলন নট আলফা 1/K1 প্লাস 1/K2, ঠিক আছে, নো প্রবলেম ভাই, 1/K1 প্লাস 1/K2। বেশ, তাহলে d/2 এপসাইলন নট আলফা ইন্টু K1 প্লাস K2 বাই K1 K2, ডান। d/2 এপসাইলন নট আলফা K1 প্লাস K2 বাই K1 K2, কোনটা হবে গো?
ওপরে ডি আছে, কিন্তু এখানে তো ভাই একটাও ওপরে ডি নেই। কি বললাম, ও হো, এটা উল্টে যাবে না, 1/c বের করলাম, কিন্তু বের করতে হবে তো সি। তাহলে সি ইকাল টু কি হবে? সি ইকাল টু যেটা হবে 2ε0 α/d k1 k2 বাই k1 প্লাস k2, এইটা হবে। দেখো এইটা হবে। তাহলে এইটা কোনটা ভাই? 2ε0 α/d, চলো দেখে নাও। 2ε0 α/d k1 k2 k1 প্লাস k2, k1 k2 বাই k1 প্লাস k2, 2ε0 α/d k1 k2 বাই k1 প্লাস k2, অপশন এ। বলো, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, এইগুলো আশা করি আর কোনো ভুল হবে না। ঠিক আছে, তো চলো এবার নেক্সট কোশ্চেন, চলো কি বলছে দেখি। ক্যাপাসিটারের পুরো কনসেপ্ট ক্লিয়ার করিয়ে দেবো, এই অঙ্কটা করলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। একটি বায়ু ধারকের ধারকত্ব 8 পিকোফ্যারাড, বেশ। পাতদ্বয়ের মাঝে ফাঁকা স্থান k = 3, k1 = 3 এবং k2 = 6 পরাবৈদ্যুতিক মাধ্যম দ্বারা সমান দুটি উল্লম্ব অংশে ভাগ করলে নতুন ধারকত্ব কি হবে? তার মানে ওই কেসটা এবার এরকম করে ভাগ করেছো। তাহলে এইটা হচ্ছে k1 আর এইটা হচ্ছে k2। চলো দেখা যাক। বায়ু ধারকের ধারকত্ব ছিল 8 পিকোফ্যারাড, তার মানে ওরা একটা জিনিস বলতে চাইছে, এইটা যখন ডি ছিল না, যখন পুরোপুরি এয়ার মিডিয়াম ছিল, তখন সিটা কত ছিল? ε0 α/d, দ্যাট ইজ ইকুয়ালস টু ছিল 8। এবার এইটা হয়ে গেছে সমান্তরাল সমবায়, একটু আগে আমি বুঝিয়েও দিয়েছি এইরকম থাকলেই সমান্তরাল সমবায়, আর সমান্তরাল সমবায় হলে ডাইরেক্ট c1 প্লাস c2 হয়ে যায়। তাহলে c ইকুয়াল টু হয়ে যাবে c1 প্লাস c2। ঠিক আছে, তো সেইটাই তো হবে k ε0 a/d। তাহলে ε0 a/d তুমি কমন নিয়ে নাও, ε0 আলফা, এখানে আবার আলফাটা কিন্তু ভাগ হয়ে গেছে, α/2, এই দেখো α/2, তাহলে ε0 α/2, ε0 a/d, এটা তো এখানে α/2 আর নিচে আবার d, বেশ। ওকে, তাহলে ভেতরে কি পড়ে থাকবে? k1 প্লাস k2, এটাকে কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকলো? k1 প্লাস k2। এবার দেখো ε0 আলফাটাকে উপরে রেখে দিলাম, বেশ, ε0 α/d, ঠিক আছে, k1 প্লাস k2 বাই 2, বেশ। ε0 α/dটা কত? এইটা 8 ইন্টু k1 প্লাস k2, k1 প্লাস k2 দেখে নাও কত হচ্ছে, k1 3 আর k2 6, তাহলে 6 প্লাস 3, ঠিক আছে, 6 প্লাস 3 বাই 2, তাহলে 2 4 8, 6 প্লাস 3 9, 9 4 36 পিকোফ্যারাড, 9 4 36 পিকোফ্যারাড। বলো ক্লিয়ার কিনা? ব্যাস হয়ে গেল। তাহলে 9 4 36 পিকোফ্যারাড। দেখো আশা করি ক্লিয়ার, একদম সিম্পল, ঠিক আগে যেমন অঙ্কটা সলভ করিয়েছিলাম ঠিক সেই রকমই। একদম প্রথমের দিকেই দেখবে এরকম একটা প্রবলেম করিয়ে দিয়েছিলাম না, যে অর্ধেক অর্ধেক বায়ু মাধ্যম আর অন্য কোনো মাধ্যম যদি থাকে, এটা বায়ু মাধ্যম না বলে দুটোই অন্য মিডিয়াম বলে দিয়েছে, কোনো চাপই নাই। চলো ভাই নেক্সট কোয়েশ্চেন, চলো কি বলছে দেখি। বলছে 4টি সমান ধারকত্ব সি বিশিষ্ট ধারক দিয়ে একটি হুইটস্টোন ব্রিজ গঠন করা হলো, যে কোনো বিপরীত দুই প্রান্তে তুল্য ধারকত্ব কি হবে? বাহ, খুব ভালো কথা। 4টি সমান ধারকত্ব সি বিশিষ্ট ধারক দিয়ে হুইটস্টোন ব্রিজ তৈরি করেছে, ভালো কোশ্চেন। ঠিক আছে, এই এই সি 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 সি, ব্যাস। তাহলে সি আর সি কত? এরা তো ভাই শ্রেণীতে আছে, শ্রেণীতে থাকলে রোধের সমান্তরালের মতো কাজ করবে, তাহলে সি আর সি হয়ে যাবে c/2। একই যদি থাকে শ্রেণীতে অর্ধেক হয়ে যায়, তাহলে সি আর সি থাকলে c/2, সি আর সি থাকলে c/2, তাহলে c/2 আবার সমান্তরালে, তাহলে কত হবে? c/2 প্লাস c/2 সমান শুধু সি, তাহলে অ্যান্সার হয়ে যাবে শুধু সি। অসীম সংখ্যক ধারকত্ব সি, 2c, 4c, 8c ডট 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 ইনফিনিটি পর্যন্ত শ্রেণী সমবায়ে যুক্ত করা হলে তুল্য ধারকত্ব কি হবে? দেখো শ্রেণী সমবায়ের ফর্মুলা কি? 1/c ড্যাশ ইকুয়াল টু 1/c প্লাস 1/2c প্লাস 1/4c প্লাস ডট 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 চলতে থাকছে। আমি 1/c কমন নিয়ে নিলাম, তাহলে 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 চলতেই থাকছে এরকম করে, বেশ। এটা একটা ইনফিনিটি সিরিজ, এটা কি সিরিজ? এটা ইনফিনিটি সিরিজ, ঠিক আছে, ডট 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 চলতেই থাকছে, এটা চলতেই থাকছে চলতেই থাকছে। তাহলে 1/c তো আমি নিয়ে নিয়েছি, ওকে নো প্রবলেম। দেখো এর অ্যান্সার কি হবে? এই ইনফাইনাইট সিরিজের একটা ফর্মুলা আছে সলভ করার, যোগ করার ফর্মুলাটা দেখো। ওপরে প্রথম টার্মকে লিখবে, প্রথম টার্ম কত? 1 ডিভাইডেড বাই নিচে 1 মাইনাস কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স কত?
দেখো হাফ, 1/4, 1/8, মানে হাফ করে গুণ করতে করতে যাচ্ছ, তাহলে হাফ। কত করে গুণ করছো? সব হাফ করে গুণ করতে করতে যাচ্ছ, তাহলে হাফ। তাহলে কত হলো? 1/c, 1 মাইনাস হাফ মানে 2, তাহলে উপরে 2টা চলে গেল। তাহলে যাই হোক না কেন 2/c, এটা 1/c ড্যাশ সমান 2/c, তাহলে c ড্যাশ সমান কত? c/2। দেখো অ্যান্সার হয়ে গেল, c ড্যাশ সমান c/2।